আসসালামু আলাইকুম। আমি আবিদ হাসান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ক্যান্টনমেন্ট কলেজ, যশোর। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি এই চলমান করোনা পরিস্থিতিতে তোমরা সবাই বাড়িতেই আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। তো আজকে আমরা আলোচনা নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক পর্যায়ের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারি কারবারের হিসাব নিয়ে। তোমরা জানো যে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং প্রত্যেকটা পরীক্ষাতেই এই অধ্যায় থেকে একটা অঙ্ক আসে। তো সেজন্য আজকে আমরা এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো সবাই রেডি হয়ে যাও, আমরা আলোচনা শুরু করি। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা আলোচনা করতে যাচ্ছি অংশীদারি ব্যবসা সম্পর্কে। মূলত উচ্চ মাধ্যমিক পর্যায়ে তোমাদের ব্যবস্থাপনা বিষয়ে অংশীদারি ব্যবসা সম্পর্কে বিশদ আলোচনা আছে, কিন্তু হিসাব বিজ্ঞান বিষয়ে যে অঙ্কটা আছে এখানে এটা আলোচনা করার আগে অংশীদারি ব্যবসা সম্পর্কে অল্প কিছু আলোচনা আমরা করে নিই। বলা হচ্ছে, যখন দুই বা ততোধিক ব্যক্তি পারস্পরিক চুক্তির ভিত্তিতে মুনাফা অর্জনের আশায় মূলধন বিনিয়োগ করে যে ব্যবসা গঠন করে এবং পরিচালনা করে তাকে অংশীদারি ব্যবসা বলে। চুক্তি এই অংশীদারি ব্যবসার মূল ভিত্তি। বর্তমানে বাংলাদেশে 1932 সালের অংশীদারি ব্যবসা আইন অনুযায়ী এই ব্যবসা গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়। এই অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন এবং সর্বোচ্চ 20 জন, কিন্তু ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা 10 জন হতে পারে। এবার আসি অংশীদারি ব্যবসার হিসাব রক্ষণ পদ্ধতি সম্পর্কে। বলা হচ্ছে যে ব্যবসার লাভ লোকসান হিসাব প্রস্তুতের পর নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করা হয়ে গেলে অংশীদারগণের পারস্পরিক দেনা পাওনার পরিমাণ নির্ণয়ের উদ্দেশ্যে নিম্নোক্ত হিসাবসমূহ প্রস্তুত করা হয়। তার অর্থ হলো এই যে আমাদের ব্যবসার যে স্বাভাবিক হিসাব বিবরণী, যেটা আমরা নির্দিষ্ট হিসাবকাল শেষে লাভ লোকসান বিবরণী বা বিশদ আয় বিবরণীর মাধ্যমে ওই ব্যবসার নিট লাভ বা নিট ক্ষতি আমরা নির্ণয় করি, এই কাজটা হয়ে যাওয়ার পরে আমরা এই অংশীদারি ব্যবসার কাজকর্ম, এই হিসাব রক্ষণ শুরু করতে পারি। এবং এই হিসাব রক্ষণ শুরু করার জন্য দুটো পদ্ধতি আমরা এখানে কার্যকর হতে পারে। একটা হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতি, আরেকটা হলো স্থায়ী পদ্ধতি। প্রথমে আসি পরিবর্তনশীল পদ্ধতিতে। পরিবর্তনশীল পদ্ধতিতে আমরা প্রথমে দুইটা বিবরণীর মাধ্যমে এই হিসাবটা সংরক্ষণ করি। একটা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব, আরেকটা অংশীদারগণের মূলধন হিসাব। আর আরেকটা পদ্ধতি আছে স্থায়ী পদ্ধতি। এখানে তিনটা কাজ করা লাগে। প্রথমে আমরা করি অংশীদারগণের মূলধন হিসাব, তারপরে লাভ লোকসান আবন্টন হিসাব এবং অংশীদারগণের চলতি হিসাব। এই তিনটা বিবরণীর মাধ্যমে আমরা হিসাব রক্ষণ করে থাকি। এবার আসি যে এই অধ্যায় থেকে আমাদের সৃজনশীল প্রশ্নপত্র কেমন হতে পারে। আমরা জানি যে আমাদের হিসাব বিজ্ঞানে প্রতিটা সেটের জন্য 10 মার্কস থাকে এবং সেখানে তিনটা ভাগে এটা বিভক্ত থাকে, ক, খ, গ, এবং মান বন্টন থাকে 2, 4, 4। তো এই হিসাব রক্ষণ পদ্ধতিতে অংশীদারির থেকে যে অঙ্কটা আসবে সেখানে আমাদের সৃজনশীল কোন কতে, খতে এবং গতে কি কি প্রশ্ন আসতে পারে সম্ভাব্য, সেগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। সম্ভাব্য বলতে আসলে এই চ্যাপ্টারটা আলোচনা করতে গেলে এই বিষয়গুলো সবই আসবে এবং এই বিষয়গুলোই আমরা অঙ্কের মধ্যে পাবো আশা করি। যেমন কতে আসবে মূলধনের সুদ নির্ণয়, অথবা উত্তোলনের সুদ নির্ণয়, অথবা ঋণের সুদ নির্ণয়, অথবা প্রারম্ভিক মূলধন নির্ণয় ইত্যাদি। খতে আসতে পারে লাভ লোকসান আবন্টন হিসাব, অথবা লাভ লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত করে। আর গতে আসতে পারে অংশীদারগণের মূলধন হিসাব, অথবা অংশীদারগণের সমন্বিত মূলধন হিসাব, অথবা অংশীদারগণের চলতি হিসাব। এবার আসি পরিবর্তনশীল পদ্ধতি নিয়ে। পরিবর্তনশীল পদ্ধতিতে অংশীদারগণের হিসাব রক্ষণ পদ্ধতি এটা কেমন হয় এটা আমরা নিচে আলোচনা করব। প্রথমে এখানে আসে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করুন। সেখানকার একটা ছক আমরা দেওয়ার চেষ্টা করেছি। এর দুইটা পাশ থাকে, একটা ডেবিট পাশ আর একটা ক্রেডিট পাশ। প্রথমেই থাকে উপরে প্রতিষ্ঠানের নাম, লাভ লোকসান আবন্টন হিসাব, তারপরে থাকে যে হিসাবকালের যে তারিখে এটা সমাপ্ত বছরের জন্য প্রস্তুত করা হয় সেই তারিখটা। ডেবিট পাশে সাধারণত খরচগুলো বসে। কি কি বসে আমরা একটু দেখি। লাভ লোকসান হিসাব থেকে নিট ক্ষতি, অথবা ক্রেডিট পাশে লাভ লোকসান হিসাব থেকে নিট লাভ।
এই দুটোর যে কোনো একটা থাকবে অঙ্কের মধ্যে, সরাসরি দেওয়া থাকবে, সেটা আমরা এখানে বসাবো। যদি ক্ষতি থাকে ডেবিট পাশে বসাবো, যদি লাভ থাকে ক্রেডিট পাশে বসাবো। আর এর সাথে ডেবিট পাশে আরও অন্যান্য থাকতে পারে, সরাসরি অঙ্কের মধ্যে দেওয়া থাকবে এগুলো: বকেয়া খরচ, ঋণ সঞ্চিতি, অস্বাভাবিক ক্ষতি, সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর ইত্যাদি। এরপরে আসি অন্যান্য খরচ, যেগুলো হিসাব রক্ষণের পদ্ধতিটা ঠিক আমি একটার জন্য দেখিয়েছি। যেমন প্রথমেই বসাতে হবে অংশীদারগণের মূলধন হিসাব। এই কথাটি প্রতিটা খরচ বসানোর আগেই, প্রতিটা আইটেম এখানে বসানোর আগেই আমাদের এই কথাটা অবশ্যই লিখতে হবে, অংশীদারগণের মূলধন হিসাব। তার নিচে ব্র্যাকেটে লিখতে হবে সেই খরচের নাম, যেমন এখানে আমি উদাহরণে দিয়েছি মূলধনের সুদ, এবং তার নিচে লিখতে হবে অংশীদারগণের নাম, যেমন আমি এখানে ব্যবহার করেছি ক আর খ, দুইজন অংশীদার। এভাবে করে অন্যান্য সমস্ত খরচগুলো আমরা এখানে হিসাবভুক্ত করতে পারি। কি কি খরচ আসতে পারে এখানে, আর সেগুলো আমি নিচে দিয়েছি, যেমন বেতন, ভাতা, কমিশন, ঋণের সুদ এবং মুনাফার অংশ। এই বিষয়গুলো ডেবিট পাশে বসবে। ঠিক একইভাবে ক্রেডিট পাশে লাভ দিয়ে শুরু হবে, তার সাথে অগ্রিম খরচ যদি থাকে সেটা বসবে সরাসরি, এবং অন্যান্য বিষয়গুলো ঠিক একই রকমভাবে বসবে। প্রথমে লিখতে হবে অংশীদারগণের মূলধন হিসাব, তার নিচে ওই বিষয়ের নাম, যেমন এখানে আছে উত্তোলনের সুদ, তারপরে সেই অংশীদারের নামগুলো। এখানে থাকতে পারে পণ্য উত্তোলন, উত্তোলনের সুদ এবং ক্ষতির অংশ। এখানে বলে রাখি যে মুনাফার অংশ আর ক্ষতির অংশ এই দুটো জিনিসও একই অঙ্কে দুইটাই থাকবে না, যে কোনো একটা থাকবে, হয় মুনাফার অংশ থাকবে অথবা ক্ষতির অংশ থাকবে। এই দিয়ে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবটা প্রস্তুত করা হলো। এখানে একটা বিষয় আমি একটু দিয়েছি যে উত্তোলনের সুদ নির্ণয় পদ্ধতি। এখানে আমাদের উত্তোলনের সুদগুলো বিভিন্নভাবে নির্ণয় করা হয়ে থাকে, এবং আমরা সাধারণত ক্লাস করার সময় এবং খাতা দেখার সময়, পরীক্ষার খাতা মূল্যায়নের সময় খেয়াল করেছি যে এই উত্তোলনের সুদ নির্ণয়ে অনেক পরীক্ষার্থী ভুল করে, কারণ এখানে কিছু বিষয় আছে যেগুলো একটু বোঝার মতো। সেগুলো আমি সংক্ষেপে এক জায়গায় দেওয়ার চেষ্টা করেছি। যেমন আমাদের অঙ্কের মধ্যে প্রতি মাসের উত্তোলন একরকম থাকে, আবার বাৎসরিক উত্তোলন একভাবে থাকতে পারে। যদি প্রতি মাসে উত্তোলন থাকে তাহলে সেই উত্তোলনের সুদ নির্ণয়ের সূত্রটা হবে এমন: প্রতি মাসের উত্তোলন গুণ সুদের হার গুণ 6। এবং যদি সেটা থাকে মাসের মাঝামাঝি উত্তোলন, তার মানে যদি বলা থাকে প্রতি মাসের মাঝামাঝি সময়ে সে 1000 টাকা করে উত্তোলন করে, উদাহরণস্বরূপ যদি বলি, তাহলে এমন হবে যে সেই 1000 টাকা গুণ সুদের হার যত থাকবে দেওয়া, সেটা গুণ 6। তারপরে আসছে যদি প্রতি মাসের শুরুতে উত্তোলন করে, এমন যদি লেখা থাকে যে মাসের শুরুতে বা প্রথমে উত্তোলন করে, তাহলে সূত্র একই, মাসিক উত্তোলন গুণ সুদের হার গুণ 6.5 দিয়ে গুণ করতে হবে। যদি মাসের শেষে উত্তোলনের কথা বলা থাকে প্রতি মাসের শেষে, তাহলে 5.5 দিয়ে গুণ করতে হবে, প্রথম অংশটুকু একই। যদি 2 মাস পর পর উত্তোলনের কথা বলা থাকে তাহলে 2.5 দিয়ে গুণ করতে হবে। আর যদি 3 মাস পর পর উত্তোলনের কথা বলা থাকে তাহলে 1.5 দিয়ে গুণ করতে হবে। সামনের অংশটুকু একই থাকবে, প্রতি মাসের উত্তোলন গুণ সুদের হার, তারপরে গুণ এইগুলো। আর যদি সারা বছরের উত্তোলন একবারে দেওয়া থাকে, যে মোট উত্তোলন একসাথে বলা থাকলো যে সারা বছর ধরে সে হয়তো মোট 10,000 টাকা উত্তোলন করবে, এমন যদি বলা থাকে, তাহলে সেই মোট উত্তোলন গুণ সুদের হার গুণ 6/12, এটা দিয়ে করলে আমাদের সেই উত্তোলনের সুদটা বেরিয়ে যাবে। এবার আসি অংশীদারগণের মূলধন হিসাব প্রস্তুত করো। মূলত মূলধন হিসাবটা একটা খতিয়ানের মতো। এখানে দুইটা পাশ থেকে, ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ। প্রথমে থাকবে প্রতিষ্ঠানের নাম অথবা অংশীদারগণের নাম, তারপরে লিখতে হবে অংশীদারগণের মূলধন হিসাব, পরিবর্তনশীল পদ্ধতি। এখানে ক্রেডিট পাশটা আগে বলি। ক্রেডিট পাশে প্রথমেই থাকবে ওই সাল দিয়ে, যে সালের অঙ্ক সেই সালের জানুয়ারি মাসের 1 তারিখ দিয়ে ব্যালেন্স বিডি, এবং ব্যালেন্স বিডির এখানে টাকাটা থাকবে হচ্ছে প্রারম্ভিক মূলধন। তার মানে বছরের প্রথমে যে মূলধনগুলো ছিল, প্রতিটা অংশীদারের নামে নামে এক একটা করে টাকার ঘর থাকবে, সেই টাকার ঘরে সেই প্রারম্ভিক মূলধনগুলো লিখে দিতে হবে। তারপরে তারিখ অনুযায়ী, আমি একটা তারিখ ব্যবহার করেছি জুনের 1, তারিখ অনুযায়ী যদি অতিরিক্ত মূলধন কেউ আনে, সেই অতিরিক্ত মূলধনটা নবদান হিসাব নামে যে এনেছে তার ঘরে বসিয়ে দিতে হবে। তার নিচে থাকবে ডিসেম্বর 31 তারিখ দিয়ে লাভ লোকসান আবন্টন হিসাব,
তার মানে এর আগে যে আমরা লাভ লোকসান আবন্টন হিসাবটা করেছিলাম, এই হিসাবের এই যে ক্রেডিট দিকের যে আয়ের দফাগুলো আছে, এই বিষয়গুলো, ডেবিট দিকের যে দফাগুলো আছে, এই দফাগুলো মূলত আমাদের এই পাশে অংশীদারগণের খরচ হিসেবে দেখাতে হবে। যেমন লাভ লোকসান আবন্টন হিসাব লিখে এবার অংশীদারগণের খরচ এবং মুনাফার অংশ যা যা আমাদের ডেবিট পাশে বসেছিল আবন্টন হিসাবে, সেইগুলো আমরা এখানে যার যার হিসাবের নামে নামে টাকার ঘরে বসিয়ে দেব। এবার আসি আমরা ডেবিট পাশে প্রথমেই তারিখ দিয়ে ডিসেম্বরের 31 লিখে প্রথমেই লিখতে হবে উত্তোলন হিসাব, মোট উত্তোলন বলতে নগদ উত্তোলন, এটাই বসবে। এবং তারপরে আমাদের যার যার উত্তোলন তার টাকার ঘরে বসে যাবে। এরপরে বসবে লাভ লোকসান আবন্টন হিসাব, এবং সেই আবন্টন হিসাবে ক্রেডিট দিকের যে বিষয়গুলো ছিল সেইগুলো আমাদের যার যার টাকার ঘরে এখানে বসে যাবে। বসানোর পরে এবার দুই পাশে ব্যালেন্স বা জের নির্ণয় করতে হবে। আমরা জানি জের নির্ণয় করা এর আগে যে দুই পাশে পার্থক্য নির্ণয় করে যেই পাশে কম হবে সেই পাশে আমরা দেবো ব্যালেন্স সিবি, এবং সেই পার্থক্যটাই পরবর্তী বছরের প্রথমে ব্যালেন্স বিডি হিসেবে আসবে। এটা আমরা অন্যান্য অঙ্কে যেমনভাবে করে থাকি বা খতিয়ান নির্ণয় করার সময় যেমনভাবে করে থাকি এখানে তেমনভাবে করবো। তো এই গেল আমাদের অংশীদারগণের মূলধন হিসাব প্রস্তুত, এবং পরিবর্তনশীল পদ্ধতিতে আমাদের এই দুটো হিসাবের মাধ্যমে অংশীদারগণের হিসাব রক্ষণ করা হয়ে থাকে। এর সাথে আরেকটু অংশ আমি জুড়ে দিয়েছি এখানে। অনেক সময় একটা অঙ্কের মধ্যে ঋণ হিসাব থাকে, তার মানে কোনো একটা অংশীদার হয়তো বছরের কোনো একটা সময় ব্যবসাকে ঋণ দিয়েছে, ঋণ দিলে সেই ঋণ হিসাবটাকে আলাদাভাবে আমরা এখানে হিসাবমুক্ত করব। যেমন এখানে বলেছি যে ব্যবসায় কোনো অংশীদার ঋণ আনায়ন করলে তার উপর প্রদত্ত হারে সুদ ধরতে হবে। তার মানে ঋণের উপরে একটা সুদ আমরা ধরি, সেই সুদের পরিমাণটা অঙ্কের মধ্যে দেওয়া থাকে। আর যদি নাও দেওয়া থাকে তাহলে আমরা 6% ধরে আমরা ঋণের সুদ হিসাব করব, করে সেই সুদ আবন্টন হিসাবে ডেবিট দিকে বসাতে হবে। তার মানে লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে সেই ঋণের সুদটা আমরা এখানে বসাবো। কিন্তু উক্ত সুদ এবং ঋণের অর্থ এটা মূলধন হিসাবে বা চলতি হিসাবে দেখানো যাবে না। তার মানে ওই ঋণের সুদটা এবং ওই যে ঋণ এনেছে ওই পরিমাণটা আমরা এই যে অংশীদারগণের মূলধন হিসাবে এখানে কোনো জায়গায় আসবে না এসে এর জন্য আলাদাভাবে ঋণ হিসাব নামে একটি খতিয়ান তৈরি করে হিসাবমুক্ত করতে হবে। তার মানে একটা সাধারণ খতিয়ান আমরা করব, সেই খতিয়ানে ঋণ হিসাব নাম দিয়ে ওই ঋণের টাকা এবং ঋণের সুদ এই দুটো জিনিস আমরা এখানে হিসাবমুক্ত করে দেখাবো। যেমন এখানে বলেছি যে হয়তো কোনো একটা তারিখে অনেকে জুনের 30 তারিখে ঋণ এনেছে, তাহলে নগদান হিসাব লিখে আমরা ক্রেডিট ব্যালেন্সে বসিয়েছি। আবার সেই ঋণের সুদ যেটা, সেই ঋণের সুদটাও ক্রেডিট হয়ে মোট ক্রেডিট ব্যালেন্স আমাদের বেড়ে গেল। এই হচ্ছে ঋণ হিসাব। এবার আসি আমরা একটা উদাহরণের মাধ্যমে উপরোক্ত অঙ্কটা উপরোক্ত পদ্ধতিতে আমরা একটা অঙ্ক করে দেখি। আমি এখানে উদাহরণ হিসেবে যশোর বোর্ড 2017 এখানে যে অঙ্কটা এসেছিল সেই অঙ্কটাকে আমি নিয়েছি। এর কারণ হলো যে সবার যার যে বই আছে না কেন সেখান থেকে যেন সহজে সে এই অঙ্কগুলো খুঁজে পায়। অঙ্কটা প্রথমে আমি পড়ছি। পারি, পৃথু ও আবির একটি অংশীদারি ব্যবসা 3 জন অংশীদার। আমাদের এই অংশীদারি ব্যবসা 3 জন অংশীদার আছে। তারা ব্যবসার লাভ ক্ষতি 2:2:1 অনুপাতে বন্টন করে নেয়। তাদের লাভ ক্ষতি বন্টনের হিসাব 2:1। 2016 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 1,50,000 টাকা, 1 লক্ষ টাকা এবং 1,25,000 টাকা। চুক্তি অনুসারে অংশীদারগণের মূলধন ও উত্তোলনের উপর যথাক্রমে 10% ও 5% হারে সুদ ধার্য করতে হবে। আদিব সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য প্রতি মাসে 2,000 টাকা করে বেতন পাবে। অংশীদারগণ বছরের মাঝামাঝি সময়ে যথাক্রমে নগদ উত্তোলন করে 15,000 টাকা, 20,000 টাকা এবং 24,000 টাকা। এটা সারা বছরের উত্তোলনটাই একবারে দিয়ে দিয়েছে, কোনো মাসিক উত্তোলন নয়। নগদ উত্তোলন ছাড়াও পারি সে 5,000 টাকার পণ্য উত্তোলন করেছে। পৃথু আগস্ট মাসের 1 তারিখে 20,000 টাকার অতিরিক্ত মূলধন স্বরূপ কারবারে আনয়ন করে। উপরোক্ত সমন্বয়গুলো বিবেচনার পূর্বে কারবারের নিট লাভ ছিল 2,50,000 টাকা। এই হচ্ছে আমাদের অঙ্ক।
এখান থেকে ক নম্বরে বলেছে অংশীদারগণের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো, কতে বলেছে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো, আর গতে ছিল অংশীদারগণের মূলধন হিসাব প্রস্তুত করো। এই অঙ্কটা আমরা এখন করতে যাচ্ছি। সমাধান ক। কতে বলেছে অংশীদারগণের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। এখানে মোট উত্তোলন বলতে নগদ এবং পণ্য উত্তোলন উভয়ই একসাথে ধরে আমাদের এখানে দেখাতে হবে। যেমন পারির নগদ উত্তোলন ছিল 15,000 টাকা, আর সাথে সাথে পণ্য উত্তোলন করেছে 5,000 টাকা, টোটাল 20,000 টাকা। আর পৃথু এবং আদিবের কোনো পণ্য উত্তোলন নেই, সরাসরি নগদ উত্তোলন যা ছিল 20,000 এবং 24,000 সেটাই বসে গেল। টোটাল যোগফল 64,000 টাকা আমাদের মোট উত্তোলন, এখানে আমাদের উত্তর। খ নম্বরে আসি। খ নম্বরে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার কথা বলা হয়েছে। এখানে প্রথমেই আমরা লিখেছি অংশীদারগণের নাম, তারপরে লাভ লোকসান আবন্টন হিসাব, তারপরে লিখেছি সেই তারিখ যেই হিসাবগুলোর শেষে বসে আমরা এই অঙ্কটা করছি। 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য দুইটা পাস আছে, ক্রেডিট পাস, ডেবিট পাস। প্রথমে আমরা ডেবিট পাস আসি। ডেবিট পাসে প্রথমে আমরা লিখেছি এখানে অংশীদারগণের মূলধন হিসাব। আমরা জানি যে প্রতিটা খরচ বা প্রতিটা আয় লেখার আগেই আমাদের এই কথাটা লিখতে হবে পরিবর্তনশীল পদ্ধতিতে। ওই কথাটা লিখে প্রথমে আমরা বসিয়েছি মূলধনের সুদ। তার মানে এই তিনজন অংশীদারেরই যে মূলধন আছে সেই মূলধনের উপরে যে পরিমাণ সুদ ধার্য করতে হবে সেটা আমরা এখানে হিসাব করে বসিয়েছি। আমি এখানে ভিতরে অবশ্য ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছি। এটা তোমাদের মূল অঙ্কে দেখালেও হবে, অথবা অঙ্কের বাইরে কোনো এক জায়গাতে নোট আকারে দেখালেও কোনো অসুবিধা নেই। এখানে পারির ছিল 1,50,000 টাকার মূলধন, সেখানে 10% সুদে 15,000 টাকা এসেছে। পৃথুর 1 লাখ টাকার উপরে 10%, এবং সে আবার 20,000 টাকার অতিরিক্ত মূলধন এনেছিল একটা তারিখে, সেই অনুযায়ী টোটাল 10,833 টাকা সুদ হয়। আর আদিবের 1,25,000 টাকার উপরে 10% সুদ 12,500 টাকা। টোটাল তিনটা যোগ করে হয়েছে 38,333 টাকা। এরপরে আছে আরেকটা খরচের নাম বেতন। এখন বেতনটা আসলে সবাই পাবে না, সেজন্য শুধু যে পাবে তার নামটা শুধু লিখতে হবে। যেমন শুধু আদিব পাবে বেতন, তাই লিখেছি আদিবের মূলধন হিসাব বেতন। বেতনটা প্রতি মাসে 2,000 টাকা আছে, আমাদের বাৎসরিক ধরতে হবে 12 দিয়ে গুণ করে 24,000 টাকা। এই ছিল আমাদের খরচ। এবার আমরা আসি আয় পাশে। এখানে আমাদের লাভ লোকসানের নিট লাভটা দেওয়া আছে, সেই নিট লাভটা বসিয়েছি আমরা 2,50,000 টাকা। তারপরে বসাইছি আমরা উত্তোলনের সুদ, সেটা লেখা রাখতে আমাদের অংশীদারগণের মূলধন হিসাব এই কথাটা লিখে নিতে হয়। তারপরে উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ আমরা কেটেছি এভাবে, যার যার উত্তোলন ছিল নগদ উত্তোলন, তার উপরে 5% সুদ ছিল, এবং যেহেতু বাৎসরিক উত্তোলন আমরা সূত্রের ভিতরে দেখিয়েছিলাম 6/12 দিয়ে গুণ করতে হয়, সেই অনুযায়ী কেটে 3 জনের সুদ হয়েছে। তিনটা সুদ যোগ করে 1,475 টাকা আমাদের সুদের পরিমাণ পেয়েছি। এরপরে আরেকটা সিঙ্গেল অ্যামাউন্ট আছে, যে শুধুমাত্র পণ্য উত্তোলন করেছিল একজনই, পারি, তাই লিখেছি পারির মূলধন হিসাব পণ্য উত্তোলন 5,000 টাকা। এই ছিল আমাদের এই আয়, এগুলো হলো আয়, আর এই দুটো হচ্ছে ব্যয়। এখন আমাদের আয় এবং ব্যয়ের পার্থক্য নির্ণয় করতে হবে। পার্থক্য নির্ণয়ে আমরা পেয়েছি 1,94,142 টাকা। এটা হচ্ছে আমাদের বন্টনযোগ্য মুনাফা। অনেকে প্রশ্ন করে থাকে যে স্যার এই জিনিসটা কোথায় পেলাম, হঠাৎ করে কনফিউশন তৈরি হয়। আবার বলি, সেই জন্য কনফিউশন দূর করার জন্য আমাদের যে মোট আয় হলো, এই মোট আয় থেকে মোট ব্যয়গুলো বাদ দেওয়ার পরে যে ডিফারেন্সটা থাকবে, যেটা অন্যান্য অঙ্কে আমরা ব্যালেন্স সিডি আকারে লিখি, সেই জিনিসটাই হচ্ছে আমাদের এই পার্থক্যটা। এটাই হচ্ছে আমাদের বন্টনযোগ্য মুনাফা, এইটাই আমরা এখানে লিখব। এটা আমরা এখানে লিখেছি 1,94,142 টাকা আমাদের বন্টনযোগ্য মুনাফা। এই মুনাফাটা আমাদের এই তিনটা অংশীদারের মধ্যে ভাগ করে দিতে হবে, ভাগ করে এখানে দেখাতে হবে। এই একই সিস্টেমে দেখাতে হবে অংশীদারগণের মূলধন হিসাব, বন্টনযোগ্য মুনাফার অংশ। এবার তিনজনের নাম লিখে কিভাবে ভাগ করব, এই মুনাফার টাকাটা লিখব, এর সাথে গুণ দেব, এখানে দিয়েছি 2/4। 2/4 কিভাবে হলো, আমাদের এখানে বন্টনের অনুপাতটা ছিল 2:1:1। তো এখানে একটু আমরা দেখে আসি আমাদের কত ছিল। এখানে 2:1:1 হবে। 2:1:1 অনুপাতে আমাদের এখানে বন্টন হবে। তো সেই 2:1:1 এই অনুযায়ী আমাদের এখানে মুনাফাগুলো বন্টন হতে যাচ্ছে। তার মানে আমাদের এখানে টোটাল 4 ভাগে ভাগ হবে, 2:1:1, টোটাল 4 ভাগ।
এই 4 ভাগে ভাগ করে এ পাবে 2 অংশ, তাই 2 ভাগে ভাগ করেছি। এ পাবে 1 অংশ, এ পাবে 1 অংশ। এই টোটাল 1 ভাগে আমরা যতটুকু পেয়েছি এই টোটাল টাকাটাকে 3টা ভাগে ভাগ করে এই 2 অংশ পাবে, এ 1 অংশ, এ 1 অংশ। এটাকে আমরা এই 1,94,142 টাকাকে 3টা ভাগে ভাগ করে দেখিয়েছি। এই গেল আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব। এখানে একটা কথা একটু বলে রাখি, আমাদের অঙ্কটা একটু যাই। অঙ্কে একটা কথা এমন আছে যে উপরোক্ত সমন্বয়গুলো বিবেচনার পূর্বে কারবারের নিট লাভ ছিল এত টাকা। এখন এখানে যদি এমন কিছু বলা থাকে, উপরোক্ত সমন্বয়গুলো বিবেচনার পূর্বে মানে উপরে যা যা কথাবার্তা আছে যেগুলো আমাদের এখানে বলা হয়েছে সেগুলো বিবেচনার পূর্বে আমাদের নিট লাভ হয়েছিল এত টাকা, এটা বলেছে। কিন্তু যদি কোনো একটা আইটেমের কথা বলা থাকে যে ওইটা বিবেচনার পরে, তার মানে এমন হতে পারে যে উপরোক্ত সমন্বয়গুলো বিবেচনার পূর্বে কিন্তু মূলধনের সুদ বিবেচনার পর, অথবা উত্তোলনের সুদ বিবেচনার পর, অথবা বেতনের হিসাবটা বিবেচনার পর, যে কোনো একটা নামে থাকুক না কেন, যে বিবেচনার পর নিট লাভ ছিল এত টাকা, এমন যদি থাকতো তখন আমরা করতাম কি, যেটা বিবেচনার পর বলেছি সেই হিসাবটা আমরা এই লাভ লোকসান আবন্টন হিসাবে আনতাম না, কোথাও আনতাম না। যে জিনিসটার কথা বলেছে সেটা আসতো না এখানে। যদি বেতনের কথা বলা থাকতো বেতন আসতো না, যদি পণ্য উত্তোলনের কথা বলা থাকতো এটা আসতো না। কিন্তু পরবর্তীতে আমাদের মূলধন হিসাবে আবার সেটা আসবে। তো এখন আমরা আসি সেই মূলধন হিসাবে। মূলধন হিসাবটা আমরা কেমনভাবে প্রস্তুত করেছি সেটা আমরা দেখি। আগে বলেছিলাম মূলধন হিসাব একটি খতিয়ান হিসাবের মতো, 2টা পাশ থাকবে, ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ। উপরে লিখেছি অংশীদারগণের মূলধন হিসাব পরিবর্তনশীল পদ্ধতি। এখানে আমরা প্রথমেই ক্রেডিট পাশটা করব। প্রথমে লিখেছি 2016 জানুয়ারি 1 তারিখ ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি নিয়ে আমাদের যে প্রারম্ভিক মূলধন ছিল সেগুলো লিখেছি 3 জনের নামে। 3 জনের নামে আলাদা আলাদা টাকার ঘর আছে, পারি, পৃথু, আদি, 2 পাশেই আছে পারি, পৃথু, আদি। প্রথমে মূলধনগুলো লিখেছি। তারপরে আগস্টের 1 তারিখে পৃথু 20,000 টাকার অতিরিক্ত মূলধন এনেছিল, সেটা আমরা এখানে লিখেছি। তারপরে লিখেছি ডিসেম্বর 31 থেকে লাভ লোকসান আবন্টন হিসাব লিখে আবন্টন হিসাবের ডেবিট পাশের যে বিষয়গুলো ছিল সেগুলো আমরা এখানে এনেছি। যেমন মূলধনের সুদ লিখে 3 জনের নামে যা যা ছিল সেটা লিখেছি। বেতন লিখে যে বেতন পেয়েছে তার ঘরে লিখেছি। মুনাফার অংশ 3 জনের যা যা অংশ ছিল সেগুলো আমরা এখানে লিখেছি। এবার আসি ডেবিট পাশ। ডেবিট পাশে প্রথমে ডিসেম্বর 31 থেকে প্রথমে লিখতে হবে উত্তোলন হিসাব। তার মানে টোটাল যে নগদ উত্তোলনের টাকাটা আছে সেই নগদ উত্তোলন 3 জনের নামে নামে লিখে দিতে হবে। এরপরে লিখতে হবে লাভ লোকসান আবন্টন হিসাব লিখে এবার আবন্টন হিসাবে ক্রেডিট পাশের বিষয়গুলো যেগুলো ছিল অন্যান্য বিষয় সেগুলো এখানে আনছি আমরা। প্রথমে আছে উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ যা যা ছিল 3 জনের ঘরে লিখে দিয়েছি। আর ছিল পণ্য উত্তোলন একজনের পারির নামে, শুধু পারির ঘরে পণ্য উত্তোলনটা লিখেছি। লিখে এবার ডেবিট এবং ক্রেডিটের পার্থক্য নির্ণয় করেছি, যেটাকে আমরা জানি ব্যালেন্স সিডি নামে। সেই পার্থক্যটা 3 জনের 3 রকম পার্থক্য এসছে এবং সেই পার্থক্যটা পরবর্তী সালের, দেখো 2016 সালের অঙ্ক ছিল, পরবর্তী সালের মানে 2017 সালের জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিডি নামে সেই আগের বছরের সিডিটাকে আমরা আবার লিখে দেখিয়ে দিয়েছি। এই হচ্ছে আমাদের পরিবর্তনশীল পদ্ধতিতে অংশীদারি কারবারের হিসাব রক্ষণ পদ্ধতি। পরিবর্তনশীল পদ্ধতিতে আমরা এই 2টা মাধ্যমে হিসাব রক্ষণটা শেষ করে থাকি। এবার আসি আমরা আমাদের স্থায়ী পদ্ধতি। স্থায়ী পদ্ধতিতে অংশীদারগণের যে হিসাব রক্ষণ সেটা আমরা আলোচনা করতে যাচ্ছি। এখানে আমরা মূলত 3টা অংশে অঙ্কটাকে ভাগ করে থাকি। 3টা অংশের প্রথমটা হলো অংশীদারগণের মূলধন হিসাব। মূলধন হিসাব বলতে সেই আগে যে মূলধন হিসাব করলাম ঠিক একই রকম হিসাব, কিন্তু এখানে শুধুমাত্র একটা জিনিস দিয়েই আমাদের হিসাবটা তৈরি করতে হবে এবং সেটা হলো মূলধনের টাকাটা। তার মানে ব্যালেন্স বিডি লিখে প্রারম্ভিক মূলধন যেটা থাকবে সেটা প্রত্যেকের নামে নামে লিখতে হবে,
আর যদি কেউ অতিরিক্ত মূলধন নিয়ে এসে থাকে সেটা তার ঘরে লিখতে হবে। লিখে শুধু এই মূলধনের টাকা দিয়েই আমাদের এখানে ব্যালেন্স সিডি করতে হবে। শুধুমাত্র মূলধনের টাকা এবং অতিরিক্ত মূলধনের টাকা দিয়েই আমাদের এখানে ব্যালেন্স সিডিটা করতে হবে। সিডি এবং পরবর্তী মাসের বিডি এটা করতে হবে, আর কিচ্ছু আসবে না, শুধুমাত্র মূলধন হিসেবে শুধু মূলধন আসবে প্রথমে। আচ্ছা, তারপরে খ নম্বরে আসবে সেই লাভ লোকসান আবন্টন হিসাব। ঠিক আগের মতো একই জিনিস, একই সব কিছু, শুধু একটা জায়গায় একটু পরিবর্তন আছে, সেটা হলো আর সমস্ত কিছু একটা জিনিস হলো যে এই যে প্রতিটা জিনিসের আগে আগে যে লিখতে হবে একটা কথা, কমন কথা, সেটা এখানেও লিখতে হবে, কিন্তু এখানে লিখতে হবে অংশীদারগণের চলতি হিসাব। এই কথাটা এর আগে লিখেছিলাম অংশীদারগণের মূলধন হিসাব, আর এবার লিখতে হবে অংশীদারগণের চলতি হিসাব, দুই পাশে চলতি হিসাব, চলতি হিসাব। এবং এখানে খরচের মধ্যে একটা নতুন জিনিস আসবে, সেটা হলো চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্তের সুদ। এটা একটা নতুন আইটেম এই অঙ্কের মধ্যে থাকতে পারে। ক্রেডিট উদ্বৃত্তের সুদ থাকলে ডেবিট পাশে বসবে, আর এখানে চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্তের সুদ থাকলে ক্রেডিট পাশে বসবে। অতএব এই জিনিসটাকে নতুন ধরেই আমাদের এখানে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে হবে, ঠিক একই রকম ভাবে আগের মতো। আচ্ছা, এরপরে আছে গ নম্বরে অংশীদারগণের চলতি হিসাব প্রস্তুত করে। তার মানে গ নম্বরে যে এর আগে আমরা করেছিলাম অংশীদারগণের মূলধন হিসাব, এবার করবো অংশীদারগণের চলতি হিসাব। কিন্তু এটার চেহারাও ঠিক একই রকম হবে, মূলধন হিসাবের মতোই, কিন্তু এর নাম হবে চলতি হিসাব। কেন চলতি হিসাব? এর কারণ হলো এখানে অন্যান্য সবকিছুই থাকবে, শুধুমাত্র মূলধন থাকবে না। কারণ মূলধন আমরা এই যে ক নম্বরে করে এসেছি, একই জিনিস করে, একই ধরনের ছক করে, শুধুমাত্র মূলধন দিয়ে একটা অঙ্ক আমরা করে এসেছি। তাই চলতি হিসাবে সমস্ত কিছুই থাকবে, শুধু মূলধনটা থাকবে না। মূলধন বাদে অন্যান্য সমস্ত কিছু আগের মতো যা করেছি সেগুলো বসিয়েই আমাদের অঙ্কটা করতে হবে। তবে এখানে নতুন একটা উদ্বৃত্ত আসবে, সেটা হলো চলতি হিসাবের একটা ব্যালেন্স আমাদের অঙ্কের মধ্যে দেওয়া থাকে, সেটা আমরা এখানে বসাবো ব্যালেন্স বিডি নামে প্রথমেই। সেটা দুই পাশেই থাকতে পারে। চলতি হিসাবের ব্যালেন্স যে কোনো একটা অংশীদারের নামে ডেবিটও থাকতে পারে, ক্রেডিটও থাকতে পারে। তো যারটা ডেবিট তারটা ডেবিট পাশে বসাবো, এবং যারটা ক্রেডিট তারটা ক্রেডিট পাশে বসাবো। বসিয়ে অন্যান্য বিষয় যেমন লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকের গুলো ক্রেডিটে আর ক্রেডিট দিকের গুলো ডেবিটে বসিয়ে আমরা সেই ব্যালেন্স সিডি এবং ব্যালেন্স বিডি যেভাবে আগে করেছি পূর্বে, ঠিক একই রকম ভাবে আমরা এখানে করে তুলব। এবার আসো এই নিয়মে আমরা একটা উদাহরণ করি। এখানে আমরা উদাহরণ এনেছি বরিশাল বোর্ড 2016 এই অঙ্কটি আমি পড়ি। আবুল ও বাবুল একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার, তারা 3:2 অনুপাতে লাভ ক্ষতি ভোগ করে। তার মানে এখানে আমাদের দুইজন অংশীদার আছে, আবুল এবং বাবুল, তারা 3:2 অনুপাতে লাভ ক্ষতি ভোগ করে। তাদের মূলধনের সুদের হার ছিল 10%, এবং বাবুল 4,500 টাকা বার্ষিক বেতন পাবে। দুটো কথা বলেছি। বছরব্যাপী উত্তোলনের উপর ধার্যকৃত সুদ আবুল 400 টাকা এবং বাবুল 400 টাকা। উপরোক্ত হিসাব সমূহ সমন্বয়ের পূর্বক নিট লাভ ছিল 25,800 টাকা। তার নিচে একটা ছক আকারে তিনটা জিনিস দিয়েছে। প্রথমে দিয়েছে মূলধন। এখানে একটা বিষয়, মূলধন 1/1/13, এর মানে হলো যে আমাদের হিসাবকালটা শুরুই হয় 1 জুলাই থেকে। যে কোনো বছরের 1 জুলাই থেকে আমাদের হিসাবকাল শুরু হয়, এটা আমরা বুঝে নেব এখানে এই তারিখটা এইভাবে দেওয়ার কারণে। তাহলে আমাদের প্রারম্ভিক মূলধন ছিল আমাদের আবুলের 30,000, বাবুলের 10,000। চলতি হিসাব, ওই যে বলেছিলাম চলতি হিসাবের একটা ব্যালেন্স দেওয়া থাকবে, চলতি হিসাবের ব্যালেন্স, এটা প্রারম্ভিক ব্যালেন্স আছে 1/7 তারিখে। আবুলেরটা আছে ক্রেডিট আর বাবুলেরটা আছে ডেবিট। আচ্ছা, আর বছর ব্যাপী উত্তোলন, এককালীন উত্তোলন হচ্ছে দুইজনের 12,000 টাকা 12,000 টাকা। এখানে এদের উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করে দেওয়াই আছে, নতুন করে আমাদের নির্ণয় করা লাগবে না। এই অঙ্ক থেকে আমাদের প্রথমে করতে হবে অংশীদারগণের মূলধন হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাব আর অংশীদারগণের চলতি হিসাব প্রস্তুত। আসি আমরা সমাধানে। প্রথমে আমরা আসছি অংশীদারগণের মূলধন হিসাব। যেমনটি বলেছিলাম আমরা শুধুমাত্র
মূলধন দিয়েই আমরা মূলধন হিসাব তৈরি করব। একই রকম থাকবে, দুইটা সাইড থাকবে, ডেবিট পাশ ক্রেডিট পাশ, তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা, টাকা টাকা, যে কয়জন অংশীদার সেই কয়জন অংশীদারের নামে নামে টাকার ঘর থাকবে। শুধুমাত্র মূলধন, তার মানে সেটাই আমরা দিয়েছি। জুলাই 1 আমাদের প্রারম্ভিক তারিখ ছিল, সেখানে ব্যালেন্স বিডি লিখে 30,000 30,000 30,000 10,000 এই দুজনের মূলধনটা লিখে এই টাকা দিয়ে আমরা ব্যালেন্স সিডি করেছি, যে নির্ণয় করেছি। ব্যালেন্স সিডিও এসছে 30,000 10,000 এবং এইটাই পরবর্তী সালের আমার ব্যালেন্স বিডি 30,000 10,000। বাস, মূলধন হিসাব শেষ। শুধুমাত্র মূলধনের টাকা দিয়েই যে নির্ণয়। এবার খ নম্বরে লাভ লোকসান আবন্টন হিসাব। আবন্টন হিসাবটা আমরা জানি ঠিক আগের মতোই, শুধুমাত্র মূলধনের জায়গায় চলতি হিসাব লিখতে হয়। তা আসি আমরা করি। ডেবিট পাশে আমরা প্রথমে লিখেছি অংশীদারগণের চলতি হিসাব। প্রথমে আমরা লিখেছি মূলধনের সুদ। মূলধনের সুদ, মূলধন যা ছিল আমরা নির্ণয় করে পেলাম 30,000 আর 10,000, তার উপরে আমরা 10% করে সুদের হার বলেছে। 10% সুদ কেটে 3,000 আর 1,000 হচ্ছে দুইজনের মিলে টোটাল 4,000 টাকা মূলধনের সুদ। তারপরে বাবুলের চলতি হিসাব। বাবুলের চলতি হিসাব, এখানে শুধুমাত্র বেতন আসবে। বাবুল শুধুমাত্র বেতন পায় 4,500 টাকা। এটা আসবে না, এটা আমাদের এখান থেকে বাদ যাচ্ছে। আচ্ছা, তাহলে এই দুটো খরচ আমরা পেলাম, শুধুমাত্র অংশীদারগণের মূলধনের সুদ এবং বেতন। এবার আমরা ক্রেডিট পাশে আসি। ক্রেডিট পাশে প্রথমে আসবে লাভ লোকসান হিসাব, মিট লাভ যেটা দেওয়া আছে 25,800 টাকা এবং তার সাথে উত্তোলনের সুদ। ঠিক একই রকম ভাবে লিখেছি অংশীদারগণের চলতি হিসাব, তারপরে উত্তোলনের সুদ, তারপরে অংশীদারদের নাম, দুজনের উত্তোলনের সুদের পরিমাণ লিখে টোটাল উত্তোলনের সুদ 800 টাকা। এবার ঠিক একইভাবে আমরা ব্যালেন্স নির্ণয় করব। 25,800 আর 800 এই দুটো আমাদের ইনকাম, এই দুটো যোগ করে এই যে খরচ দুটো আছে এই দুটো বাদ দিলে আমাদের 18,100 টাকা আমাদের জের বা ব্যালেন্স সিডি নির্ণয় হয়। এবং এখানে আমরা এটাকে বলবো বন্টনযোগ্য মুনাফা। এই দুই লোকের ভিতরে এই টাকাটা বন্টন হবে। ঠিক একই রকম ভাবে আমরা বন্টন করি। আমাদের এখানে বন্টনের হার ছিল 3:2, তার মানে 3 আর 2 5 ভাগ। তার মানে ওই টাকাটাকে আমরা গুণ দেব 5 দিয়ে ভাগ দিয়ে, প্রথমজন 3 ভাগ পাবে আর দ্বিতীয়জন 2 ভাগ পাবে। এই দুইভাবে করে আমরা যার যার অংশ টাকা বসিয়ে দিয়ে আমরা 18,100 টাকা মিলিয়ে দেব। এবার আসছি গ নাম্বারে অংশীদারগণের চলতি হিসাব প্রস্তুত করা। চলতি হিসাবটা এর আগেই বলেছিলাম আমরা, ঠিক আগের মতোই করবো, শুধুমাত্র মূলধন ছাড়া। তা আমাদের এখানে ডেবিট পাস ক্রেডিট পাস দুটো পাস আছে। প্রথমে আমরা বসাবো এই চলতি হিসাবের যে ব্যালেন্স দেওয়া আছে আমাকে সেটা। যেমন চলতি হিসাবের ব্যালেন্স দেওয়া আছে, বাবুলেরটা ডেবিট, তাই ডেবিট পাশে বাবুলের ঘরে লিখেছি। আর চলতি হিসাবের ব্যালেন্স আবুলেরটা ক্রেডিট ছিল, তাই ক্রেডিট পাশে আবুলের ঘরে লিখেছি। এবার অন্যান্য বিষয়গুলো আগের মতো, যেমন ক্রেডিট পাস যদি ধরি, লাভ লোকসান আবন্টন হিসাব লিখে আবন্টন হিসাবের যেই ডেবিট পাশের দফাগুলো ছিল, যেমন মূলধনের সুদ, বেতন এবং মুনাফার অংশ যার যার ঘরে তার টাকা বসিয়ে দিয়েছি। আর ক্রেডিট পাশে এবার ডেবিট পাশ আসলে উত্তোলন হিসাব লিখে উত্তোলন টোটাল টাকা, তারপরে লাভ লোকসান হিসাবে ক্রেডিট পাশের দফা যেগুলো ছিল সেগুলো আমরা এখানে বসিয়েছি। শুধুমাত্র একটাই ছিল উত্তোলনের সুদ, সেটা বসিয়েছি। এইবার বসানোর পরে দুই পাশেই আমরা ব্যালেন্সিং করব। দুই পাশে ব্যালেন্স করে আমরা দেখছি যে আমাদের দুই পাশে ব্যালেন্স সিডি আসছে এক এক ঘরে এক এক রকম। যেমন ব্যালেন্স সিডি আসছে আবুলের ঘরে ডেবিট পাশে 2740 টাকা এবং সেটাই হবে আবুলের ঘরে ব্যালেন্স বিডি। আবার ব্যালেন্স সিডি আসছে ক্রেডিট পাশে বাবুলের ঘরে 160 টাকা। সেই ব্যালেন্স সিটটা পরবর্তীতে ব্যালেন্স বিডি আকারে সেই বাবুলের ঘরে 160 টাকা বসবে। এই হচ্ছে আমাদের অংশীদারগণের চলতি হিসাব প্রস্তুত। এখানে শুধু একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের এই অঙ্কে নতুন জিনিস হলো অংশীদারগণের চলতি হিসাবে একটা ব্যালেন্স, সেটাকে দুই পাশে বসিয়ে আমাদের ব্যালেন্স নির্ণয় করতে হবে। এবারে আমরা আসি আমাদের এই অংশীদারি ব্যবসার সর্বশেষ যে অংশটা আমরা আলোচনা করতে যাচ্ছি সেটাকে নিয়ে। এখানে আমাদের অংশীদারি কারবারে অনেক সময় দেখা যায় যে আমরা
পরিবর্তনশীল পদ্ধতি অথবা স্থায়ী পদ্ধতি, যে পদ্ধতিতেই অঙ্ক করি না কেন, অঙ্ক করতে যে অনেক সময় আমাদের কোনো না কোনো ভুল হয়ে যেতে পারে। ভুল করতে আমাদের আবন্টন হিসাবে বা আমাদের মূলধন হিসাবে বা চলতি হিসাবে কোনো একটা হিসাব, কোনো একটা দফা হিসাবযুক্তকরণ হয়তো বা বাদ পড়েছে, অথবা ভুল ক্রমে আমরা ওখানে হিসাবযুক্ত করেছি। যে টাকা ছিল সেই টাকাতে হয়তো হিসাবযুক্ত করিনি, অথবা টোটালি হিসাবযুক্ত করতে বাদ দিয়ে ফেলেছি। এরকম যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে আরেক রকম অঙ্ক করতে হয়। সেই জিনিসটা আমরা এখানে দেখাচ্ছি। একই রকমের অঙ্ক, কিন্তু আরো সংক্ষেপ জিনিসটা আমরা বলেছি অংশীদারগণের সমন্বিত হিসাব বা ভুল সংশোধন হিসাব। বলা হচ্ছে লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুতের পর যদি কোনো ভুল ধরা পড়ে বা কোনো দফা হিসাবযুক্ত করতে বাদ পড়ে, তবে সেই ভুল সংশোধন বা সমন্বয়ের জন্য সমন্বিত লাভ লোকসান হিসাব প্রস্তুত করা হয়। এটি একটি অনিয়মিত হিসাব, তার মানে প্রতিটা অঙ্কে এটা করা লাগে না। যদি কখনো ভুল হয় তখন করা লাগবে, শুধুমাত্র ভুল হলে হিসাব প্রস্তুত করা। করণীয় প্রথমে আমাদের পথে করা লাগে প্রারম্ভিক মূলধন নির্ণয়। তার মানে এখানে আমরা এর আগে যে অঙ্কটা করে ফেলেছি, তার মানে এই অঙ্কটা আমরা করতে মানে আমাদের করা লাগে একবার লাভ লোকসান আবন্টন হিসাব করে ফেলার পরে। অর্থাৎ আমরা এখন এই অঙ্কতে প্রথমেই পাবো যে মূলধনের টাকাগুলো পাবো, সেটা হচ্ছে সমাপনী মূলধন দেওয়া থাকে। তো সেই সমাপনী মূলধন থেকে আমাদের প্রারম্ভিক মূলধনে আসতে হবে বা নির্ণয় করে দেখাতে হবে, কারণ মূলধনের সুদগুলো কাটতে হয় প্রারম্ভিক মূলধনের উপরে। আমি আবার বলি, মূলধনের সুদ কাটতে হয় প্রারম্ভিক মূলধনের উপরে, কিন্তু আমাদের দেওয়া থাকবে সমাপনী মূলধন। তো সেই সমাপনী মূলধন ধরে আমরা প্রারম্ভিক মূলধনে আসবো। তো কিভাবে আসবো সেটা আমরা এখানে দেখাচ্ছি। প্রথমে সমাপনী মূলধন, এর সাথে যোগ হবে এমন দফা যেগুলো পূর্বে মূলধন থেকে বাদ দেওয়া হয়েছে বা মূলধন হিসাবে ডেবিট পাশে বসেছে সেগুলো, যেমন উত্তোলন। যেমন তার মানে হলো আমাদের যে মূলধন হিসাবে এর আগে আমরা করেছি স্থায়ী পদ্ধতিতে বা পরিবর্তনশীল পদ্ধতিতে, সেখানে মূলধন হিসাবে ডেবিট পাশে বসেছে যে বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলো এখানে যোগ হবে, সমাপনী মূলধনের সাথে যোগ হবে। আর বিয়োগ হবে এমন দফা যেগুলো পূর্বে মূলধনের সাথে যোগ দেওয়া হয়েছে বা মূলধন হিসাবে ক্রেডিট পাশে বসেছে, যেমন বেতন, মুনাফার অংশ ইত্যাদি। তার মানে যে বিষয়গুলো আমাদের ক্রেডিট পাশে বসেছে এর আগে মূলধন হিসাবে, সেইগুলো এখানে বিয়োগ করতে হবে। তার মানে সমাপনী মূলধনের সাথে মূলধন হিসাবে ডেবিটগুলো যোগ আর ক্রেডিটগুলো বিয়োগ করে দেখাতে আমাদের সমাপনী থেকে প্রারম্ভিক মূলধন নির্ণয় করে করা হয়ে যাবে। খ নম্বরে আসবে সমন্বিত লাভ লোকসান হিসাব। সমন্বিত লাভ লোকসান হিসাবটা কি, এটা একটু আমি সংক্ষেপে এখানে আলোচনা করি। বলছি যে শুধুমাত্র বাদ পড়া বা ভুল হওয়া দফা সমূহ নিয়ে পূর্বের ন্যায় লাভ লোকসান আবন্টন হিসাব করতে হবে। তার মানে ঠিক আগে আমরা যেভাবে লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করেছি একই রকম ভাবে করতে হবে, শুধুমাত্র ওই বাদ পড়া জিনিসটা নিয়ে যেটার কারণে আমরা এই অঙ্কটা করতে আসছি, শুধুমাত্র সেই বিষয়টা নিয়ে। যদি একটা বিষয় বাদ হয় তাহলে একটা জিনিস নিয়ে আবন্টন হিসাব আবার করতে হবে, যদি দুটো বাদ যায় দুটো দিয়ে করতে হবে। আচ্ছা, আর গ নম্বরে হলো সমন্বিত মূলধন হিসাব। এখানে বলছি যে সমন্বিত লাভ লোকসান হিসাবের ভিত্তিতে পূর্বের ন্যায় অংশীদারগণের মূলধন হিসাব প্রস্তুত করতে হবে। তার মানে এই যে আবন্টন হিসাবটা আমরা নতুন করে আবার করলাম, ওইটার ভিত্তিতে আমাদের অন্যান্য দফাগুলো দিয়ে আমাদের আরেকবার অংশীদারগণের মূলধন হিসাব এরকম একটা হিসাব তৈরি করতে হবে। তো একটা উদাহরণের মাধ্যমে আমরা এই জিনিসটাকে আলোচনা করে দেখাই। আমি এখানে উদাহরণ হিসেবে কুমিল্লা বোর্ড 2016 এই অঙ্কটা নিয়েছি। তো আমি অঙ্কটা প্রথমে পড়ি। বলা আছে অলোক এবং অনেক একটি অংশীদারি ব্যবসার দুইজন অংশীদার, তারা ব্যবসার লাভ লোকসান 3:2 অনুপাতে বন্টন করে নেয়। 2015 সালের 31শে ডিসেম্বর তারিখে উত্তোলন, মুনাফার অংশ এবং অলোকের বেতন সমন্বয়ের পর তাদের মূলধন দ্বারা যথাক্রমে 82,000 এবং 63,200 টাকা। তার মানে এটা হলো, এই দুটো হলো সমাপনী মূলধন। পরবর্তীতে দেখা যায় যে মূলধন এবং উত্তোলনের উপর বার্ষিক 10% হারে সুদ ধরা হয়নি। এই হচ্ছে আমাদের ভুল। তার মানে এখানে আমাদের মূলধনের সুদ এবং উত্তোলনের উপরে যে সুদ ধরার কথা ছিল 10% হারে, সেই দুটো জিনিস বাদ পড়ে গেছে।
অংশীদারগণের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে 12,000 এবং 7,400 টাকা। এই উত্তোলনের উপর সুদ ছিল 600 টাকা এবং 370 টাকা। উত্তোলনের সুদ এখানে বের করে দেওয়া আছে। অলোকের বার্ষিক বেতন 7,200 টাকা ডেবিট করার পর কিন্তু মূলধন এবং উত্তোলনের সুদ সমন্বয়ের পূর্বে 2015 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের লাভ 35,000 টাকায় উপনীত হয়। এই হচ্ছে আমাদের অঙ্ক। এখান থেকে ক নম্বরে বলেছে আমাদের অংশীদারগণের প্রারম্ভিক মূলধন নির্ণয় করো, তারপরে সমন্বিত লাভ লোকসান হিসাব প্রস্তুত করো, আর অংশীদারগণের সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করো। তার সঙ্গে প্রস্তুত করে দেখাই। তাতে বলছি অংশীদারগণের প্রারম্ভিক মূলধন নির্ণয়, যেমনটি আমরা এর আগে আলোচনা করেছিলাম। প্রথমে শুরু করতে হবে সমাপনী মূলধন দিয়ে। তো সমাপনী মূলধন হিসাবে যোগ দিতে হবে যেগুলো আমাদের এর আগে ডেবিট পাশে বসে যে বিষয়গুলো সেগুলো। ডেবিট পাশে কোনটা বসেছিল? উত্তোলন বসেছিল। কোথায় পাবো আমরা যে কোথায় কি কি বসেছিল? এই যে আমরা এখানে বলেছি, আমরা এখানে উত্তোলন, মুনাফার অংশ এবং অলোকের বেতন, এই তিনটা জিনিস সমন্বয় হয়ে গেছে। তারপরে বেতন দাঁড়িয়েছে এটা। তার মানে এই তিনটা জিনিস এখানে এখন যোগ দিয়ে দেওয়া আসবে। এই তিনটার ভিতরে ডেবিট পাশে বসেছিল উত্তোলন, আমরা এর আগে জানি, তাই উত্তোলনটা যোগ করেছি। আর বিয়োগ করেছি মানে ক্রেডিট পাশে যেগুলো বসছিল মুনাফার অংশ এবং অলোকের বেতন, মূলধন হিসাবে ক্রেডিট পাশে মুনাফার অংশ এবং অলোকের বেতন এগুলো ক্রেডিট পাশে বসেছিল, তাই এগুলো ওই টাকা থেকে বিয়োগ করেছি। বিয়োগ করে আমাদের এখানে প্রারম্ভিক মূলধন নির্ণয় করেছি। এখানে একটা জিনিস দেখতে যে মুনাফার অংশটা আমরা কিভাবে পেয়েছি। আমাদের এখানে মুনাফার একটা টাকা দেওয়া আছে 35,000 টাকা। এই 35,000 টাকা আমরা ভাগ করেছি ওই যে 3:2 অনুপাত, যেটা এর আগে আমরা ভাগ করার সিস্টেম দেখিয়েছিলাম যে 5 ভাগ টোটাল 3:2 মানে 5, 3 আর 2 5, 5 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, আর 5 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, ওই 35,000 টাকা, যেটা আমাদের শেষে দেওয়া থাকতো সেটা। এইভাবে আমরা অংশীদারগণের প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে পারি। এরপরে খ নম্বরে আসে অংশীদারগণের সমন্বিত লাভ লোকসান হিসাব। সমন্বিত বলতে শুধুমাত্র যে দফাগুলো আমাদের লাভ দিয়েছে সেই দফাগুলো দিয়ে আমরা এখানে অঙ্ক করব। তো দেখি কি কি বাদ দিয়েছিল। আমাদের এখানে বাদ দিয়েছিল অংশীদারগণের মূলধনের সুদ আর উত্তোলনের সুদ, এই দুটো জিনিস আমাদের বাদ দিয়েছিল। সেই দুটো জিনিস আমরা এখানে বসালাম। ডেবিট পাশে বসিয়েছি অংশীদারগণের সমন্বিত মূলধন হিসাবে, এই কথাটা লিখতে হবে আর কি। সমন্বিত মূলধন হিসাবে লিখে মূলধনের সুদ, মূলধন যা বের করেছি প্রারম্ভিক মূলধন, তার উপরে 10% সুদের হার দেওয়া ছিল, 10% থেকে মোট মূলধনের সুদ বসিয়েছি। ঠিক একইভাবে ক্রেডিট পাশে অংশীদারগণের সমন্বিত মূলধন হিসাবে লিখে উত্তোলনের সুদ বসার কথা ছিল ক্রেডিট পাশে, ভুল করে বাদ করেছিল, সেটা আমরা এখানে বসিয়েছি। উত্তোলনের পরিমাণ যা দেওয়া আছে তার উপরে 10% থেকে ওই যে 6/12, তার মানে হচ্ছে এককালীন দেওয়া থাকে 6/12 দিয়ে গুণ করে বসাতে হয়। সেভাবে করে আমাদের টাকা যেটা দেওয়া ছিল সেটাই আমরা বসিয়ে আমাদের মোট উত্তোলনের সুদ বসিয়েছি। এখন আমরা এখানে দেখছি যে খরচ বেশি হয়ে গেছে, আয়ের পাশ কম হয়ে গেছে, তার মানে আমাদের এখানে ক্ষতি হয়েছে। 11,270 টাকা আমাদের এখানে ক্ষতি হয়েছে। 11,270 টাকা ক্ষতি হওয়ার কারণে এই ক্ষতিটা আমরা এই দুইজন লোকের মধ্যে ভাগ করে দেবো। কীভাবে ভাগ করবো? সেই একইভাবে ওই 3:2 অনুপাতে আমাদের এই 11,270 টাকা ভাগ করে ক্ষতি হিসেবে দেখিয়ে দেবো। এই হচ্ছে আমাদের সমন্বিত লাভ লোকসান হিসাব। এবার আসি অংশীদারগণের সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করার। এখানেও ঠিক একই রকম আগের মতো দুইটা পাশ থাকবে, ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ। এখানে লিখেছি আমি উপরে অংশীদারগণের সমন্বিত মূলধন হিসাব। এখানে আমরা প্রথমেই যেটা লিখবো ক্রেডিট পাশে সেটা হচ্ছে ব্যালেন্স বিডি। দেখো ডিসেম্বর 31 তারিখ দিয়ে ব্যালেন্স বিডি, তার মানে মূলধনের সমাপনী ব্যালেন্স, যেটা প্রশ্নে প্রথমে দেওয়া ছিল সেটা। এরপরে আমরা লিখবো যে আবন্টন হিসাব থেকে আমরা যে কাজগুলো করলাম, যে দুটো দফা নতুন করে আবার তৈরি করলাম, সেগুলো আমরা এখানে নিয়ে আসবো। যেমন ক্রেডিট পাশে ছিল উত্তোলনের সুদ এবং ক্ষতির অংশ, এই দুটো যার যার হিসাবে আমরা দেখিয়েছি। আর ডেবিট পাশে ছিল মূলধনের সুদ, এটা যার যার হিসাবে আমরা ক্রেডিট পাশে দেখিয়েছি। এরপরে আমরা আবার নতুন করে ব্যালেন্স সিডি বের করবো। এই নতুন করে ব্যালেন্স সিডি মানে হলো যে আমাদের মূলধনের দুইজনের মূলধনের সমাপনী ব্যালেন্স আমরা আবার চূড়ান্তভাবে পেয়ে গেলাম। এখানে আমরা অলোকেরটা পেয়েছি 81,218 টাকা এবং অনিকেরটা পেয়েছি 63,982 টাকা, এবং এটাই ছিল পরবর্তী মাসের বা পরবর্তী বছরের হিসাবকালের ব্যালেন্স বিডি। তো এই ছিল আমাদের অংশীদারগণের সমন্বিত মূলধন হিসাব এবং আমাদের ভুল সংশোধনী অংশীদারি হিসাব।
তো প্রিয় শিক্ষার্থী, আমাদের সাধারণত এই 3 রকম ভাবে আমাদের অংশীদারদের হিসাব রক্ষণটা করা হয়: পরিবর্তনশীল পদ্ধতি, স্থায়ী পদ্ধতি এবং ভুল সংশোধনী বা সমন্বিত হিসাব পদ্ধতি। তো এই 3 রকম ভাবে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব। আমি একটা ক্লাসে 3 রকমই আলোচনা করার চেষ্টা করেছি, যেন তোমরা পুরা যে অধ্যায়ের উপরে তোমাদের একটা বিশদ ধারণা তৈরি হয়। এবং এটা শুধু ধারণা করলেই হবে না, ক্লাস করলেই হবে না, পাশাপাশি বাড়িতে কিছু কাজ আমি দেব। সেই কাজগুলো যদি বাড়িতে বসে করো, তাহলে আমরা আশা করি যে আমরা এই অঙ্কটা সুন্দরভাবে শিখতে পারবো, আয়ত্তে আনতে পারবো। সেই বাড়ির কাজ আমি দিয়েছি যে 2016 এবং 2017 সালের সকল শিক্ষা বোর্ডের প্রশ্ন। তার মানে 2016 এবং 2017 সালে যতগুলো শিক্ষা বোর্ড আছে, সেই শিক্ষা বোর্ডের যেই প্রশ্নগুলো এসেছে অংশীদারি কারবার সম্পর্কে, সেই অঙ্কগুলো আমরা এখানে তোমরা প্র্যাকটিস করবে, আলোচনা করবে, দেখবে এবং কোনো প্রশ্ন থাকলে পরবর্তীতে আমাদেরকে জানাবে। আমরা আশা করি সেগুলো তোমাদের সমাধান করে দিতে পারবো। তো সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।